আইনমন্ত্রীর একটি কথাতেই পারিবারিক সম্পত্তির বন্টন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল। ভূমি মালিকদের জন্য এটা চরম একটা সুসংবাদ। আমরা যদি দেখি সিএস রেকর্ড, এস রেকর্ড, আরএস রেকর্ড, বাংলাদেশে যে রেকর্ডগুলো হয়েছে তার ভিতরে যেমন সিএস রেকর্ডটিকে সবথেকে গুরুত্বপূর্ণ এবং স্ট্রং ও গ্রহণযোগ্য রেকর্ড হিসেবে ধরা হয়, ঠিক তেমনইভাবে বাংলাদেশের আইন, জমিজমার আইনের ক্ষেত্রে বা পারিবারিক উত্তরাধিকার আইনের ক্ষেত্রে সবথেকে গ্রহণযোগ্য একটা আইন পাশ হয়েছিল 1961 সালে, এবং তৎকালীন সরকার ছিল আইয়ুব সরকার। উনি ওই সময় ইজমার ভিত্তিতে এই আইনটি পাশ করেছিলেন, যেটা ভারতীয় উপমহাদেশে অর্থাৎ পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে এই আইনের সুফলটা প্রত্যেকটা মুসলিম পরিবার পায়। উনি 1961 সালে এই আইনটা পাশ করতে এক প্রকার বাধ্য হয়েছিলেন, কারণ এর পূর্বের যে সমাজ আমাদের দেশে ছিল সম্পূর্ণভাবে কোরআনিক আইন অনুযায়ী ফারাইজ বন্টন হতো, কিন্তু একটা জায়গায় এদেশের মানুষ প্রচণ্ড লোভী ছিল, সেটা হচ্ছে সম্পদ। অবৈধভাবে হোক আর বৈধভাবে হোক, যদি কেউ সম্পদ বেশি পায় তাহলে সেক্ষেত্রে সে আর কোনো কথা বলতে চায় না, কিন্তু যখনই কম পায় বা যখনই কম মূল্যের সম্পত্তি পায় তখনই কিন্তু সে প্রতিবাদী হয়ে ওঠে। 1961 সালে আমরা যে আইনটা জানি সেটা হচ্ছে মুসলিম পারিবারিক আইন, 15ই জুলাই পাশ করা হয়েছিল আইয়ুব সরকারের সময়। সেটা হচ্ছে পিতার পূর্বে যদি সন্তান মারা যায়, অর্থাৎ পিতা জীবিত আছে বা মা জীবিত আছে কিন্তু তাদের সন্তান মারা গিয়েছে, এখন এমত অবস্থায় যে সন্তান মারা গিয়েছে যদি ওই সন্তান কোনো সন্তান রেখে যায়, অর্থাৎ সে যদি বিবাহিত হয় এবং যদি তার কোনো ছেলে হোক মেয়ে হোক কোনো সন্তান থাকে, তাহলে সেক্ষেত্রে ওই সন্তান মূলত তার পিতার প্রতিনিধি হয়ে তার দাদার কাছ থেকে বা নানার কাছ থেকে সম্পত্তি পেত না। এক্ষেত্রে তার প্রতি যে ইনসাফ করার কথা বলা হতো, কিন্তু দেখা যেত যে সে এতিম, আইনগতভাবে সেই সম্পদের ভিত্তি না থাকার কারণে বা আইনগতভাবে সাপোর্ট না থাকার কারণে মূলত তাকে সঠিকভাবে তার সম্পত্তি দেওয়া হতো না। আবার এমনও হতো যে তাকে নামমাত্র কিছু সম্পত্তি দিয়ে সন্তুষ্ট রাখা হতো। অর্থাৎ এবার যেন কোনো ব্যক্তি কাউকে যেন এভাবে বঞ্চিত করতে না পারে, এবং যিনি মারা গিয়েছেন তার যদি কোনো প্রতিনিধি থাকে, ছেলে হোক মেয়ে হোক, এই এতিম সন্তানেরা তারা যেন তাদের পিতার প্রতিনিধি দাদার কাছ থেকে বা নানার কাছ থেকে সম্পত্তি লাভ করতে পারে, এটা নিশ্চিত করার জন্যই মূলত মুসলিম পারিবারিক আইনটা সংশোধন করা হয়। এবং 15ই জুলাই নতুন নিয়ম করে দেওয়া হয় যে যে ব্যক্তি মারা গিয়েছে তিনি যদি জীবিত থাকতো তাহলে তার পিতার সম্পত্তি বা মায়ের সম্পত্তি যতটুকু পেত সেম সেই পরিমাণ সম্পত্তি তার প্রতিনিধি হিসেবে যারা আছে, ছেলে হোক মেয়ে হোক যে আছে, তাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ এভাবে মূলত আইনটি পাশ করা হয়। আর এই আইনটি পাশ করার পরে রাতারাতি এই গোটা উপমহাদেশে মুসলিমদের ভিতরে কিন্তু যে অন্যায় অবিচার ছিল এতিমদের প্রতি, সেই অবিচার দূর হয়ে গেল। তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছিল, তারা মূলত 61 সালে 15 জুলাইয়ের পরের ঘটনা যাদের সাথে হয়েছে তারা সকলেই সম্পত্তির প্রাপ্য অধিকারী হয়ে গেল। এখন বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই বর্তমানে প্রেক্ষাপট আমরা যদি দেখি তাহলে এখানে কিন্তু আরও বেশি ভয়াবহ প্রেক্ষাপট। আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান উনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে এরকম, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কোনো একজন ব্যক্তি তিনি অনেক টাকা পয়সা ইনকাম করেছেন, অনেক সম্পদ তৈরি করেছেন, কিন্তু তার কোনো ছেলে সন্তান নেই, মেয়ে সন্তান আছে। তিনি দেখছেন যে তার মেয়ে সন্তান, আমরা যদি ফারাইজ অনুযায়ী দেখি তাহলে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বা মুসলিম ফারাইজ অনুযায়ী, কোরআনিক আইন অনুযায়ী একজন যদি কন্যা সন্তান থাকে তাহলে তার পিতার সম্পত্তি বা মায়ের সম্পত্তি সে অর্ধেক অংশ পাবে। একাধিক কন্যা সন্তান হয় তাহলে তারা পাবে 2/3, অর্থাৎ 2/3 ভাগের 2 ভাগ সম্পত্তি তারা লাভ করবে। এভাবে মূলত আমরা মুসলিমদের ভিতরে পারিবারিক আইন অনুযায়ী সম্পত্তি বন্টন করে থাকি, এবং এটাই মূলত ইনহেরিটেন্স আইন অর্থাৎ মুসলিম ল। এখন এই যে মুসলিম ল ফলো করার মাধ্যমে আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাটা হয়, অনেক ব্যক্তি আছে তারা খুব ভালোভাবে জানে যে সে মারা যাওয়ার পর তার সম্পত্তি, তার একটা মেয়ে আছে সে এতটুকু পাবে, বা তার একাধিক কন্যা সন্তান আছে তারা এতটুকু পাবে, কিন্তু বাকি যে সম্পত্তি, এই বাকি সম্পত্তি তার ভাই বা বোনেরা পাবে অথবা তার ভাইয়ের ছেলেরা পাবে। এখন এই যে তার ভাই বা বোনেরা পাবে বা ভাইয়ের ছেলেরা পাবে, এটা সে করতে দিতে চায় না। সে চায় তার সম্পত্তি যেন তার মেয়েরাই পাক, বা তার একটা মেয়ে হলো সব সেই মেয়ে পাক সম্পূর্ণ সম্পত্তি, বা একাধিক মেয়ে থাকলেও যেন সেই সকলেই তার সম্পত্তি সম্পূর্ণটা পায়। কিন্তু এমন সিস্টেম তো আর নেই, আর এটা তো কোরআনিক আইন অনুযায়ী তো আর এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তাহলে কি করা যায়? হেবা যে নিয়মটা আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটার হাত থেকে বাঁচার জন্য অনেক ব্যক্তি আছে তারা তাদের কন্যাদের নামে জীবদ্দশায় হেবা করে দেয়, দান করে দেয়, অর্থাৎ সম্পত্তি এই যে কন্যাদের নামে হেবা করে দেয়। আর এভাবে কিন্তু অনেক ব্যক্তি আছে তারা কিন্তু ওই কন্যার উপরে তারা ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। যখন একবার হেবা করে হয়ে যায় তখন কিন্তু ওই সম্পত্তির মালিক হয়ে গেল তার কন্যা,
সেটা একজন কন্যা হলো একাধিক কন্যা হলো, তারা ওই সম্পত্তির মালিক হয়ে গেল। এখন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, ওই কন্যারা দেখা যাচ্ছে সম্পত্তির মালিক হয়ে যাওয়ার পর কিছুদিন পর তার ওই পিতা বা মাতাকে তারা হয় কোনো বৃদ্ধাশ্রমে রেখে দেয়, বা তার কোনো খোঁজ খবর রাখে না, বা তার প্রতি কিন্তু সেইভাবে আন্তরিকতা দেখায় না। তো আইনমন্ত্রী মূলত এটাই উনি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এভাবে কিন্তু একাধিক ব্যক্তি ভিকটিম হয়, আর এই ধরনের সব থেকে প্রতারিত বা এই ধরনের সব থেকে নিগৃহের শিকার হয় উচ্চ বংশের ভিতরে, অর্থাৎ যারা চাকরিজীবী প্রতিষ্ঠিত পরিবার, তাদের ভিতরে এই সমস্যাটা বেশি হয়। হয় তাদের একটা মেয়ে আছে বা একাধিক মেয়ে আছে, তারা মূলত এই সমস্যাগুলোর মধ্যে বেশি পড়ে। তো এখন কি করা যায়? তাহলে এই হেবা যে আইনটি আছে, এই হেবা আইনটাতে আমরা চাইলে সংশোধন নিয়ে আসতে পারি। এখানে কোরআনিক আইনের সাথে কোনো ধরনের কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, এখানে ফারাইজেরও কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। যারা হেবা করতে চাচ্ছে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী তারা হেবা করতে পারবে, কিন্তু হেবা আইনে যদি সংশোধন নিয়ে আসা হয় তাহলে খুব সহজেই একটা বিষয় উনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে লাইফ ইন্টারেস্ট। লাইফ ইন্টারেস্টটা কেমন? অর্থাৎ যখন কোনো ব্যক্তি হেবা করে দিবেন, সেই সময় উনি জীবিত থাকা অবস্থায়, হেবা তো কন্যাকে করে দিয়েছেন, দলিল করে দিয়েছেন, কিন্তু জীবিত থাকা অবস্থায় ওই সম্পত্তি ভোগ দখলের অধিকার একমাত্র এই ব্যক্তি থাকবে। অর্থাৎ যিনি হেবা করে দিয়েছেন তিনি জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তির এক চুল পরিমাণও বিক্রয় করার অধিকার ওই কন্যা পাবে না, বা তার কন্যার জামাই পাবে না। কেন পাবে না? কারণ সম্পত্তি তাদেরকে হেবা করে দেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু সম্পত্তির সম্পূর্ণভাবে সত্য ত্যাগ হয়নি। এই সত্যটা এখনও মূল মালিক যিনি তার কাছে আসেন। তবে হ্যাঁ, উনি মারা গেলে, উনি স্বাভাবিকভাবে যদি নর্মালি মৃত্যুবরণ করেন, তাহলে উনি নর্মালি মৃত্যুবরণ করলে ওনার সম্পত্তিটা তখন অটোমেটিকভাবে যাকে হেবা করে দেওয়া হয়েছে তার কাছে পৌঁছে যাবে। অর্থাৎ এটা এক প্রকার ওসিয়তনামা দলিলের মতন। যেমন ওসিয়তনামা দলিলে আমরা জানি একটা শর্ত দেওয়া থাকে, রক্তের সম্পর্কের বাইরে বা আমি মারা গেলে আমার সম্পত্তি পাবে এমন কারোর কাছে ওসিয়ত করা যায় না। কিন্তু আর রক্তের সম্পর্কে বাইরে কাউকে যদি ওসিয়ত করে দেওয়া হয়, তাহলে 1/3 অর্থাৎ 3/1 পরিমাণ ওসিয়ত করে দেওয়া যায়। এভাবে অনেকে ওসিয়ত করে, কিন্তু ওসিয়তের নিয়ম হচ্ছে ওসিয়তকারী যিনি ওসিয়ত করছেন তিনি মারা যাবেন, মারা যাওয়ার পর ওসিয়তনামা দলিলটা কার্যকর হবে। অর্থাৎ সেম এইভাবে একটু সংশোধন নিয়ে এসে, একটু পরিবর্তন নিয়ে এসে বা নতুন কিছু বিষয় এখানে সংযোগ করার মাধ্যমে এই হেবা যে দলিলটা, হেবার নিয়মটাতে পরিবর্তন আনা হচ্ছে। এটা ভূমি মালিকদের জন্য অত্যন্ত একটা সুখবর, একটা সুসংবাদের বিষয়। কেননা অনেকে আছে তারা এটা নিয়ে কিন্তু চরম দুশ্চিন্তার ভিতরে থাকে, তারা বলতে পারে না যে আমি কষ্ট করে সম্পদ অর্জন করেছি, আমার যে ভাইয়ের ছেলে কোনোদিন আমাকে দেখলো না, বা যে ভাই আমার খোঁজ খবর নিল না, সেই আবার আমার সম্পদের একটা বৃহৎ একটা অংশ সে মালিক হয়ে যাবে, বা আমি মারা যাওয়ার পর আমার মেয়েদেরকে তারা উচ্ছেদ করে দেবে, বিতাড়িত করবে, বিভিন্নভাবে দেখা যাচ্ছে সমস্যা তো সৃষ্টি করে তাদেরকে এখানে বসবাস করার সুযোগ দেবে না, এটা যেন করতে না পারে। অর্থাৎ এটার কারণে মূলত এই আইনটা সংশোধন নিয়ে আসা হচ্ছে। এখন চাইলেই এটা যে কেউ ব্যবহার করতে হবে, তবে এখনও পাস হয়নি, খুব দ্রুতই এটা পাস করা হবে, আইনমন্ত্রীর পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। তবে একটি বিষয় কিন্তু ভালো করে বুঝে নেন আরেকবার, সেটা হচ্ছে আপনি জীবিত থাকা অবস্থায় হেবা করে দিয়েছেন, হেবা দলিল হয়ে গেছে আপনার মেয়ের নামে, কিন্তু ওই জমি বিক্রি করার অধিকার আপনার মেয়ের নেই। এই জমির পূর্ণ অধিকার এখনও আপনার আছে। অর্থাৎ আপনি লাইফ ইন্টারেস্ট পাবেন, আপনি জীবন সত্ত্বে সম্পত্তিটা ভোগ করবেন। আপনি মারা গেলেন, এই সম্পত্তির মালিক তখন আপনার মেয়ে হয়ে যাবে, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। আবার অনেকে কিন্তু এমনও হয় যে ওই মেয়ের কাছ থেকে কিন্তু ফুসলি আবার জামাইরা জমি রেজিস্ট্রি করে নেয়। তো এটা করলেও লাভ হবে না, কেননা জমি যেখানেই যাক, জমির মালিক মূলত ওই যে লাইফ ইন্টারেস্ট বা সত্ত্ব ভোগকারী যে ব্যক্তি, সেই ব্যক্তির অর্থাৎ যে পিতা বা যে মাতা যিনি হেবা করে দিয়েছেন তিনি মূলত ওই সম্পত্তির মালিক। এই আইনটি পাশ হলে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত একটা ইফেক্টিভ আইন হবে, একটা গুরুত্বপূর্ণ, একটা কার্যকর হবে। কেননা বাংলাদেশে মূলত বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা হয়, এবং বেশিরভাগ পারিবারিক সম্পত্তিতে অশান্তি সৃষ্টি হয় কিন্তু এই কারণেই। অনেক সময় ভাইয়ের সাথে ভাইয়ের বনিবনা হয় না, সে মনে করে আমার একটা মেয়ে আর আমার একটা মেয়ে অর্ধেক সম্পত্তি বা বাকিটা আমার ওই ভাই পেয়ে যাবে, তখন দেখা যায় দুই পরিবারের ভিতরে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়। তো এটার থেকে আমরা সকলেই মুক্তি পাবো, এবং যারা এ ধরনের শুধু মেয়ে কেন্দ্রিক সমস্যার ভিতরে আছেন, আল্লাহ পাক ছেলে দিইনি, শুধু মেয়ে সন্তান আছে, তারা চাইলে কিন্তু এখন এই পলিসি অবলম্বন করে তারা এই সম্পত্তি নিজেদের নামে এভাবে আপনারা মেয়েদের নামে রেজিস্ট্রেশন করে দেওয়ার মাধ্যমে জীবন সত্ত্বে ভোগ করতে পারবেন।